নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশ কার্যত লোডশেডিং এর ফলে অন্ধকারে ডুবে আছে এবং বাংলাদেশের এনার্জি মিনিস্টার ভারতের কাছে অফিসিয়ালি সাহায্য চাইছে বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য। দুটো ব্যাপারে আমাদের এই আলোচনাটা করতে হচ্ছে। নাম্বার ওয়ান, বাংলাদেশে লোডশেডিং কেবল লোডশেডিং নয়, এটা একটা বড় সমস্যা, এনার্জি ক্রাইসিসের ফলে তৈরি হয়েছে। কাজেই বাংলাদেশের এনার্জি ক্রাইসিসকে আমাদের বুঝতে হবে। কেন আমাদের বুঝতে হবে? তার কারণ বাংলাদেশ সরকার আমাদের থেকে হেল্প চাইছে। তো হেল্প করার আগে আমাদের তো বুঝে নেওয়া দরকার যে অ্যাকচুয়ালি কি ঘটছে না ঘটছে, এবং দুটো দেশের যে সম্পর্ক সেটাও ডিপেন্ড করছে অনেকগুলো প্যারামিটারের ওপর। তার মধ্যে একটা বড় প্যারামিটার এটা যে বাংলাদেশ ভারতের থেকে বিপদের দিনে সাহায্য চাইছে, পাকিস্তানের থেকে চাইতে যাচ্ছে না। তো চলুন গোটা ব্যাপারটা এবার একে একে বুঝে নেওয়া যাক। দেখুন, প্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের কন্ডিশনটা কি এই মুহূর্তে লোডশেডিং এর দিক থেকে। বাংলাদেশে লাস্ট কয়েকদিন ধরে গ্রামের অঞ্চলে 8 থেকে 10 ঘন্টা, কোথাও কোথাও 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। আমাদের এই চ্যানেলে বা এই ভিডিওতে যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কমেন্টে প্রথম কথা এই মুহূর্তেই ভিডিওটাকে পজ করে একবার জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার গ্রামে বা আপনার শহরে লাস্ট 7-10 দিনে অবস্থাটা লোডশেডিং নিয়ে কীরকম। এবার বাংলাদেশ সরকারের অর্ডার আমরা দেখছি। বাংলাদেশ সরকার প্রথমে বলেছিল লোডশেডিং কি করে হ্যান্ডেল করবে বুঝতে পারছে না, ইলেকট্রিসিটি কম পড়ছে। এটাকে সামলানোর জন্য রাত 9টা পর্যন্ত শপিং মল ইত্যাদি চলবে, তারপর বন্ধ করে দিতে হবে, যাতে শপিং মল ইত্যাদিতে তো ইলেকট্রিক প্রচুর লাগে না, এসি থেকে, লাইট থেকে, এসকেলেটর থেকে। এবার বাংলাদেশ তাতেও সামাল দিতে না পেরে আরও 1 ঘন্টা এগিয়ে দিয়েছে, রাত 8টার পর সমস্ত শপিং মল, মার্কেট প্লেস বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, সন্ধে 7টা মানে আরও 1 ঘন্টা আগে সমস্ত যে রাস্তায় হোর্ডিং বিলবোর্ড থাকে যেখানে লাইট জ্বলে, ইলেকট্রিক কনজিউম করে, বন্ধ করে দিতে হবে। শুধু তাই নয়, কোনো কালচারাল ইভেন্ট ইত্যাদি সন্ধে 7টার পর করা যাবে না, যাতে করে রাতের দিকে লোডশেডিং আটকানো যায়, বা আটকানো তো সম্ভব নয়, কিছুটা কমানো যায়, এবং মানুষের বাড়িতে, রেসিডেন্সিয়াল প্লেসে যে ইলেকট্রিসিটির দরকার সেটা যাতে সাপ্লাই দেওয়া যায়। কাজেই একটা দেশ জোড়া যখন এইরকম ঘোষণা হচ্ছে যে রাত 8টার পর শপিং মল, মার্কেট প্লেস ওপেন থাকতে পারবে না, ইলেকট্রিসিটি বাঁচাতে হবে, আমরা বুঝতে পারি যে সেই দেশটার কতটা পিঠ থেকে গেছে এনার্জির দিক থেকে। নাম্বার ওয়ান, বাংলাদেশের কন্ডিশন আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। এবার নাম্বার টু, আমাদের বুঝে নিতে হবে মেন ইস্যুটা কি। এই যে ঘটনাটা ঘটছে, যারা খবরের কাগজ পড়েন অত তলিয়ে দেখার দরকারও নেই, তারা ঘটনাটা কি সেটা জেনে থেমে যেতে পারেন। কিন্তু আমাদের চ্যানেলে যেহেতু ইউপিএসসি যারা পড়াশোনা করে অফিসার হওয়ার জন্য তারা মেনলি ভিডিও দেখে, তো তোমাদের পরীক্ষায় উত্তর লিখতে হবে যে কেন হচ্ছে, তো কেনটা তোমাদের জানতে হবে। বাকি আপনারা যারা পরীক্ষার্থী নন কিন্তু আমাদের চ্যানেল ফলো করেন তারাও জেনেই নিন। হচ্ছে মূলত 3টে কারণে। কি কি কারণ? নাম্বার ওয়ান, এই যে বাংলাদেশে ইলেকট্রিসিটি জেনারেট হয়, ইলেকট্রিসিটি তৈরির যে প্ল্যান্ট তার কোনো অভাব নেই, মানে যথেষ্ট পরিমাণে আছে। তাহলে হচ্ছে না কেন? তাহলে হচ্ছে না কারণ অভাব হচ্ছে ফুয়েলে, জ্বালানিতে, যেটা থেকে ইলেকট্রিক তৈরি হয় সেটা। বাংলাদেশে কি থেকে ইলেকট্রিক তৈরি হয়? এবার দেখুন, ইলেকট্রিক তো ডিজেল থেকেও তৈরি করা যায়, ইলেকট্রিক কয়লা থেকে তাপবিদ্যুতেও তৈরি করা যায়, বাট বাংলাদেশে মূলত ইলেকট্রিক তৈরি হয় ন্যাচারাল গ্যাস থেকে। বাংলাদেশের প্ল্যান্টগুলো ন্যাচারাল গ্যাস নির্ভর ইলেকট্রিসিটি প্ল্যান্ট। বোঝা গেল? এইবার বাংলাদেশে ন্যাচারাল গ্যাস কোথা থেকে আসে? বাংলাদেশ ন্যাচারাল গ্যাসে বেশ স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের নিজের কাছেই যথেষ্ট ন্যাচারাল গ্যাস আছে, কিন্তু বাংলাদেশের যে গ্যাস ফিল্ডগুলো রয়েছে সেই গ্যাস ফিল্ডগুলো থেকে যথেষ্ট পরিমাণ ন্যাচারাল গ্যাস উত্তোলিত হচ্ছে না। কতটা বাংলাদেশের মানে দরকার, সেই দরকারটা ফুলফিল হচ্ছে না। তাহলে 3 নাম্বার কি?
3 নাম্বার হচ্ছে তাহলে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হবে। হ্যাঁ স্যার সম্ভব। বিদেশ থেকে ইম্পোর্টে যে সমস্যা, যেখান থেকে গালফ কান্ট্রি থেকে মূলত ন্যাচারাল গ্যাস আসে, সেখানে যুদ্ধ চলছে, তো ইম্পোর্ট ব্যাহত হচ্ছে। 4 নাম্বার সমস্যা, যুদ্ধক্ষেত্র থেকে যদিও বা কিছু এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সেটাকে আনা যাচ্ছে, এইবার ন্যাচারাল গ্যাস না গ্যাস আকারে আসে না, যখন জাহাজে কন্টেনার করে আসে তখন লিকুইড হিসেবে আসে, প্রেসার দিয়ে ওকে লিকুইড বানানো হয়। এইবার বাংলাদেশে যে গ্যাস টার্মিনাল আছে, এলএনজি টার্মিনাল, ওই টার্মিনালে ওটাকে লিকুইড থেকে আবার গ্যাস করা হয়, সেইভাবে আবার সাপ্লাই দেওয়া হয়। এই যে প্রসেসটা চলে টার্মিনালে, কয়েকদিন আগে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ গ্যাস টার্মিনাল, সেখানে অ্যাক্সিডেন্ট হয়, টার্মিনালটা বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার, যার ফলে যেটুকু লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আসছে সেটাকে ব্যবহার উপযোগী করে তোলা যাচ্ছে না। 5ই আগস্ট এই টার্মিনালটাকে যদিও খোলা হয়েছিল, পুরোপুরি কাজ করছে না টার্মিনালটা। এবং 5 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট প্রবলেম হলো এই মুহূর্তে বে অফ বেঙ্গলের ওয়েদার খুব খারাপ। আপনি বলবেন ওয়েদারের সঙ্গে কি সম্পর্ক? ওয়েদারের সঙ্গে সম্পর্ক হচ্ছে যে জাহাজগুলো করে এলএনজি এসছে পোর্টে, বন্দরে, সেই এলএনজিকে আনলোডিং করা যাচ্ছে না ওয়েদার খারাপ থাকার কারণে। তাহলে সমস্যা একটা নয়, সমস্যা 5টা। বোঝা গেল? এবার আপনি বলবেন স্যার এত ঝামেলায় গিয়ে লাভ নেই, কয়লা দিয়ে ডিজেল দিয়ে তৈরি করে নিক না ইলেকট্রিক। যে প্ল্যান্টগুলোকে তৈরি করা হয়েছে গ্যাস নির্ভর করে, সেটাকে রাতারাতি কয়লার প্ল্যান্টে বদল করা যায় না, তার জন্য বছর লেগে যাবে তার টেকনোলজি চেঞ্জ করতে, তো ওই সলিউশন তো রাতারাতি সম্ভব নয়। ভারতে কয়লার প্ল্যান্ট আছে, তাই কয়লা দিয়ে তাপবিদ্যুৎ তৈরি হয়। বাংলাদেশ মূলত ন্যাচারাল গ্যাস নির্ভর বিদ্যুৎ এতদিন বানিয়ে এসছে। মেন ইস্যু বোঝা গেল? এবার আমরা ডেটা দেখে নিই, কারণ পরীক্ষার খাতায় তথ্য দিতে হবে, ডেটা একদম সেখানে সঠিক হওয়া চাই, তাই তো, যুক্তির সঙ্গে তথ্যও চাই। বাংলাদেশে 12ই আগস্ট মানে গত পরশুদিন রাত 8টার হিসেব আমি বলছি, প্রতি ঘন্টা পার আওয়ার, প্রতি ঘন্টাতে 2745 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। 2745 মেগাওয়াট প্রতি ঘন্টায় ঘাটতি, এটা কবেকার হিসেব? 12ই আগস্ট রাত 8টার। এবং এই ঘাটতি বাড়ছে, সেটা আমরা কি করে বুঝছি? 6ই আগস্টের ঘাটতি ছিল 335 মেগাওয়াট, 7ই আগস্টের ঘাটতি ছিল 740 মেগাওয়াট, এরপর হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে 2000 মেগাওয়াটের ওপর চলে গেছে এই ঘাটতিটা। পরিস্থিতি খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। এবার বাংলাদেশে এই যে টোটাল ন্যাচারাল গ্যাস দরকার, যেটা থেকে ইলেকট্রিক হয়ে এইসব ঘাটতি মিটবে, সেটা কত? সেটা হচ্ছে ডেলি দরকার 3800 মিলিয়ন কিউবিক ফিট পার ডে। এটা দরকার 3800, যেটা দিয়ে ইলেকট্রিক তৈরি হবে। বাংলাদেশে আসছে কত ডেলি? 2100, প্রায় অর্ধেক। দরকারের অর্ধেক যদি আসে তো প্রবলেম ভবিষ্যতে মিটবে কি করে? প্রবলেম তো আরো বাড়বে। এর মধ্যে বাংলাদেশের নিজস্ব যে গ্যাস ফিল্ডগুলো বললাম, সেখান থেকে আসছে মাত্র 1630, আর আর ওই যেগুলো বিদেশ থেকে আনা হচ্ছে সেগুলো থেকে আসছে 410, ওই মোটামুটি মিলিয়ে 2200 মতো পৌঁছাচ্ছে। বোঝা গেল প্রবলেমটা কোথা থেকে হচ্ছে? লজিক ক্লিয়ার, ডেটা ক্লিয়ার, কন্ডিশন ক্লিয়ার। এবার বুঝতে হবে এর ইম্প্যাক্ট কি আছে। দুটো মূল ইম্প্যাক্ট রয়েছে। প্রথম হচ্ছে সোশ্যাল আনরেস্ট, মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মানুষের বেসিক চাহিদা যদি না মেটে, তাহলে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসে। বেসিক চাহিদার মধ্যে আজকের দিনে ইলেকট্রিসিটি নিডেড। আজকের দিনের মানুষ প্রত্যেক দিন ফ্যান চালিয়ে, এসি চালিয়ে, লাইট জ্বালিয়ে অভ্যস্ত, টিভি দেখে। আজকে যদি ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিক না থাকে, সে রাতে ঘুমোতে পারবে না।
আপনি বলুন স্যার আগে তো মানুষ ইলেকট্রিসিটি ছাড়াই ঘুমোতো, মানুষ অভ্যস্ত ছিল ওইভাবে, মানুষ অভ্যাসের দাস। তো মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। এর ফলে আমরা দেখেছি যে মানুষজন বাংলাদেশের যে ইলেকট্রিক অফিস সেইখানে গিয়ে হামলা করছে, ভাঙচুর করছে, সিকিউরিটি দিয়ে রাখতে হচ্ছে ইলেকট্রিক অফিসের লোকদের। ইলেকট্রিক অফিসের লোকরা করবেটা কি? ওদের তো দোষ নয়, প্রবলেম কোথায় সেটা বুঝিয়ে বললাম। আমি আশা করব বাংলাদেশের মানুষরা নিজেদের মধ্যে মারামারি ইত্যাদি না করে এই ভিডিওটাকেই বাংলাদেশে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকে প্রবলেমটা বুঝতে পারে। এর পরের প্রবলেমটা আরো মারাত্মক, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির উপর বেস করে বাংলাদেশের ইকোনমি দাঁড়িয়ে আছে, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওখানে সব থেকে বেশি মানুষ কাজে নিযুক্ত, এর ওপর ইম্প্যাক্ট আসতে চলেছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। কারণ কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলবে কি করে যদি আপনার ইলেকট্রিক না থাকে? এবার যদি কাজ না করতে পারে লেবাররা ইলেকট্রিসিটির অভাবে, ডেডলাইন ম্যাচ হবে না। একের পর এক টেন্ডার যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে নির্দিষ্ট সময় জামা কাপড় পৌঁছেই দিতে পারবে না বাংলাদেশ। এই যে গুডউইল নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে টেন্ডার পাওয়া যাবে না। টেন্ডার না পাওয়া গেলে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাবে। কলকারখানা বন্ধ হয়ে গেলে মানুষের রুটি রুজি চলে যাবে, কারণ মানুষ ওখানে চাকরি করে খেত। তো একটা বৃহত্তর ইকোনমিক প্রবলেমের দিকে বাংলাদেশ এগিয়ে চলেছে, ইলেকট্রিসিটি যদি না দ্রুত প্রবলেম সলভ করতে পারে বাংলাদেশ। বোঝা গেল? এবার এবার ভারতে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি কেন? একে তো আমাদের প্রতিবেশী, দ্বিতীয়ত ওরা আমাদের থেকে হেল্প চেয়েছে, আমরা নিজে থেকে নাক গলাতে যাইনি। ইকবাল হাসান মাহমুদ, যিনি বাংলাদেশের এনার্জি মিনিস্টার, তিনি ভারতের থেকে অফিসিয়ালি হেল্প চেয়েছেন যে ভারত আমাদেরকে ডিজেল পাঠাও প্লিজ, না হলে আমরা পারছি না। এবার ডিজেল পাঠাবে কিভাবে ভারত? পাইপলাইনের মাধ্যমে। কোন পাইপলাইনের মাধ্যমে? না, ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে। ফ্রেন্ডশিপ পাইপলাইন কোথায় আছে? ফ্রেন্ডশিপ পাইপলাইন তৈরি করা হয়েছে আসাম, শিলিগুড়ি, পার্বতীপুর এই করিডরে। ভারতের আসাম থেকে শিলিগুড়ির মাধ্যমে পার্বতীপুর, বাংলাদেশের ওইখান অবধি আমরা ডিজেল পৌঁছে দিয়ে থাকি পাইপলাইনের মাধ্যমে। পাইপলাইন থাকার অনেক সুবিধা আছে, আপনার কোনো অ্যাজ খরচ নেই ডিজেল পৌঁছানোর এক জায়গা থেকে আরেক জায়গায়। ওকে, এইবার এই যে আমাদের ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল যায়, এটা আমাদের চুক্তি আছে, আমরা প্রতি বছর 1,80,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশকে দিয়ে যাই। সাধারণ বাংলাদেশিরা জানেই না, যে গাড়িটায় চড়ে হয়তো সে ভারত বিরোধী স্লোগান দিতে দিতে যাচ্ছে, ওই গাড়িটার ডিজেল ভারত থেকে গেছে, পাকিস্তান থেকে আসেনি, পাকিস্তান পাঠায়নি। বাংলাদেশের মানুষকে যদি এটা জানানো যায়, আমার ধারণা তাদের কৃতজ্ঞতায় ভারতের প্রতি মাথা নত হয়ে আসবে। এবার এর মধ্যে আমরা মার্চ এপ্রিল খাটিয়েই 2 মাসের 30,000 মেট্রিক টন পাঠিয়ে দিয়েছি ডিজেল। প্রত্যেক মাসে 15,000 মেট্রিক টন পাঠানোর কথা, 12 মাসে 1,80,000। আমরা ঠিক স্পিডেই পাঠাচ্ছি, বাট ওরা বলছে আরো স্পিড আপ করুন, আরো বেশি পাঠান, আমরা সামলাতে পারছি না। না হলে এবার ডিজেল দিয়ে ওরা করবে কি? কারণ আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে স্যার আপনি বললেন যে ওদের তো ন্যাচারাল গ্যাস দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হয়, ডিজেল দিয়ে তো হয় না। একদমই তাই, ডিজেল দিয়ে ওরা ইলেকট্রিকের প্রবলেম অ্যাজ সাচ মেটাতে পারবে না। ডিজেল দিয়ে ওরা যেটা চাইছে সেটা হচ্ছে যদি জেনারেটরগুলো চালাতে পারে প্রচুর বেশি করে, যেখানে যেখানে জেনারেটর আছে ঝামেলা মিটবে। এগ্রিকালচার ফিল্ড, মাঠ ঘাট, ক্ষেত খামার, সেখানে যদি ডিজেল দিয়ে ওরা কাজ চালিয়ে নিতে পারে তাহলে ওই জায়গাগুলো হ্যাম্পার হবে না, অন্তত এটা ওরা চাইছে। এবার ভারত শুধু বাংলাদেশকে ডিজেল দেয় এরকম না, ফ্রেন্ডশিপ পাইপলাইনে কজন বাংলাদেশি জানে আমি জানি না, ভারত প্রত্যেক দিন ইলেকট্রিকও দিয়ে যায় বাংলাদেশকে। তাতেও বাংলাদেশের এই অবস্থা। কোত্থেকে ইলেকট্রিক দেয় স্যার? বলে দিচ্ছি, ত্রিপুরা থেকে দিই আমরা। সেকেন্ড, ঝাড়খণ্ডে আদানির একটা ইলেকট্রিসিটি প্রজেক্ট আছে, সেখান থেকে দিই আমরা। একটা জায়গা থেকে না, একাধিক জায়গা থেকে। তারপরেও বাংলাদেশের এই অবস্থা। কেন এই অবস্থা? কারণ টেকনোলজিতে ইনভেস্ট করেনি। ইনভেস্ট কিসে করেছে? ইনভেস্ট করেছে ভুলভাল জিনিসে।
মানুষকে সায়েন্সের পথে নিয়ে যায়নি, মানুষকে প্রযুক্তির পথে নিয়ে যায়নি। আমরা আমরা গর্ব করছি না, অহংকার করছি না, বাট হ্যাঁ, এইটুকু আনন্দ তো করতে পারি, এটুকু ভালো লাগা তো থাকা উচিত ভারতবাসী হিসেবে, যে ভারত যে অনেক বেটারমেন্ট করে ফেলেছে। আমার মনে আছে আমাদের ছোটবেলায় কি হতো, সেম বাংলাদেশের কন্ডিশন, সেখান থেকে এই যে এত ভালো আছি। আমার অফিসে লাস্ট কবে কারেন্ট গেছে আমি জানি না, এই এসি চলছে, এতগুলো লাইট চলছে, নিচে সাইডে ওপরে বোর্ড চলছে, কম্পিউটার চলছে, ক্যামেরা চলছে, ইলেকট্রিসিটি এত স্মুথ। 100% কি স্মুথ না, আমার গ্রামের বাড়িতে এখনো লোডশেডিং হয়, বাট 15 বছর আগের মতো কি হয়, বাংলাদেশের মতো কি হয় না। থ্যাঙ্কস টু দ্য টিম, ইন্ডিয়াতে যে টিম লাস্ট এতগুলো বছর ধরে এই মারাত্মক অ্যাচিভমেন্টকে অ্যাচিভ করেছে। বৃষ্টির আগে ছাতা ধরলে অনেক সময় ছাতার গুরুত্ব বোঝা যায় না, তো আমরা এত স্মুথলি এত রিল্যাক্সে থাকি বলে না আমরা বুঝতে পারি না আমরা কতটা বেটার ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে ফেলেছি। এটুকু কৃতজ্ঞতা আমাদের দেশের ওই টিমের প্রতি যারা করে গেছে থাকা উচিত। যারা যারা আপনারা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে আছেন, ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনোভাবে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে প্রণাম আমার তরফ থেকে। আপনারা আমাদের দেশের এই ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছেন। আমি জিজ্ঞেস করছিলাম গুগলকে যে বাংলাদেশ আর ভারতের এনার্জি কম্প্যারিজন করো তো। এরকম কি ব্যাপার যে বাংলাদেশের প্রচুর এনার্জি লাগে ওই জন্য ওরা সামলে উঠতে পারছে না, ভারতের বেশি লাগে না ওই জন্য ভারতে উদ্বৃত্ত রয়েছে? না, এই দেখুন এনার্জি কম্প্যারিজন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এনার্জি কম্প্যারিজন বুঝবেন নিজে পড়াশোনা করে, কারোর কথায় বিশ্বাস করবেন না। বাংলাদেশে লাগে এইটুকু 118.06 TWH, ভারতে লাগে এই এতটা 1845.92 TWH, মানে একসঙ্গে দেখা পর্যন্ত যাচ্ছে না একটা স্ক্রিনে, এইখানে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ, ভারতের এই এতটা লাগে। আমি ভাবছিলাম যে আচ্ছা এরকম কি ব্যাপার যে ভারতে বেশি লোক, বড় দেশ বলে বেশি লাগছে, দেখি তো না, তাই নয়। এই দেখুন এখানে ডেটা, প্রত্যেক মানুষ পিছু ভারতে লাগে 1460, বাংলাদেশ সেখানে 604-এ চালিয়ে নেয়। মানে আমাদের লোক বেশি তো আমাদের বেশি লাগবে, এটা ঠিক, কিন্তু আমাদের প্রত্যেকজন লোকও বাংলাদেশের একজন লোকের থেকে ডবলের বেশি ইউজও করে। আমরা এতটা ইলেকট্রিসিটি কনজিউম করি তাও আমাদের দেশ চালিয়ে যাচ্ছে। তার কারণ মূল এইখানে, সেটা হচ্ছে, এবং আমাদের গ্রিড দেখুন, আমরা 256.1 গিগাওয়াট যে আমাদের পিক ডিম্যান্ড সেইটাকে ক্রস করে গেছি। বাংলাদেশ সেখানে 16.5 গিগাওয়াট পিক অপারেশনাল ক্যাপাসিটি এখনো অবধি বানাতে পেরেছে। তার কারণ বাংলাদেশ রিনিউয়েবলে 2 থেকে 3.5%, আর আমরা 300 গিগাওয়াট পার করে ফেলেছি। নিজেদের অ্যাচিভমেন্ট প্রত্যেক ভারতবাসী একটু গর্বিত হন। সারাদিন তো কোথায় কি ভুল হচ্ছে খুঁজে বেড়াচ্ছেন, আরে ভুল থাকবে, ভুলকে ঠিক করতে করতেই এগিয়ে যেতে হবে। আমার দেশের ভুল আমরা ঠিক না করলে কি পাকিস্তানিরা এসে ঠিক করবে? বাট যেটা ঠিক করে ফেলছি সেটা সেলিব্রেশনও করুন, পজিটিভিটি ছড়ান সবার মধ্যে। দেখবেন আমি আর সোলার নিয়ে কথা বলি না, 2 মাস আগে অবধি লাগাতার কথা বলে গেছি। কেন বলি না জানেন তো? সোলার ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে ভারতে, আর ওটা নিয়ে কিছু বলতে হবে না। আমাকে একজন হোয়াটসঅ্যাপ করেছিলেন, আমি সেই স্টোরি বলছি, অনেক ছবি টবি পাঠিয়ে, ধন্যবাদ স্যার, প্রণাম দিয়ে আমি বললাম কে আপনি, কি অনেকগুলো পাওয়ার মানে সোলার প্ল্যান্টের ছবি টবি, ওই যে ইয়েগুলো থাকে ছাদে বসায়। বলছে না, আপনার কথায় অনুপ্রাণিত হয়ে আমি সোলার বসিয়েছি, অনেক চেষ্টা করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে তাই ছবি পাঠালাম। বাহ, একজনকে তো অনুপ্রাণিত করতে পেরেছি, ব্যাস আমার জীবন সাকসেসফুল। এবং ওই একজন বাড়িতে বসালে উনি যখন চায়ের দোকানে গল্প করবেন 2 মাস পর, বিল টিল থেকে বেঁচে গেছি ভাই, অনেক কম বিল আসে, ওই টাকাটা সাশ্রয় হচ্ছে, বাকি 5 জন তো এমনিই বসিয়ে নেবে। এবার আমি নেক্সট মিশনে চলে যাচ্ছি। সোলার মিশন আমার ডান। আমার নেক্সট মিশন, ভারত বাংলাদেশ দুটো দেশের মানুষকেই বলছি, এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
15 বছর আগে কম্পিউটার যখন আসছে, 15-20 বছর আগে অনেকেই ভেবেছিল দূর আমার জীবনে আর লাগবে না। যারা যারা ভেবেছিল তারা ছিটকে গেছে। যখন ফোন এসছিল, আমার মনে আছে আমার মাই বলেছিল আমি এসব এই স্মার্টফোন পারবো না, আমার এসব দরকার নেই। দিয়ে এখন গ্যাস বুকিং করতে গেলেও ফোনই লাগে। আমি বলি কি শিখবে তো, গ্যাস বুকিংটা তো করতে হবে। আমার বাবা সব শিখে নিয়েছে, ফোন থেকে কিভাবে কি করতে হয় রোজ শিখছে, এখনো শিখছে। তো শিখতে আপনি বাধ্য। ফোন বা কম্পিউটার তো 15 বছর বা 10 বছর লেগেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3 বছর লাগবে, 2 থেকে 3 বছর গোটা পৃথিবী বদলে দেবে। আপনার ব্যবসা সেটা হতে দেব না আমি, তার আগেই আপনাকে আমি আপডেটেড করে নেব। যারা যারা শিখবে না বন্ধ হয়ে যাবে, কিছু করার নেই, কম্পিটিশনে টিকতে পারবে না ব্যবসা। যারা এআই ইন্টিগ্রেট করে নেবে ব্যবসায়, সে রেস্টুরেন্ট হোক কিংবা কাপড়ের দোকান হোক, এমনভাবে তার সেলস মার্কেটিং এগোবে। আপনি চাকরি টিকিয়ে রাখতে পারবেন না যদি এআই না জানেন, কারণ আপনার কলিগরা এআই এর মাধ্যমে এত বেটার কাজ করে দেবে। নতুন চাকরি পাওয়া তো বাচ্চারা ভুলে যাও যদি এআই না জানো। তো আমার নতুন মিশন ভারত বাংলাদেশ দুটো দেশের জন্যই, এবং দুটো দেশেরই প্রসেস আজকে আমি দেখিয়ে দেবো হ্যাপিলি। স্বাধীনতা দিবসের ঠিক প্রাক মুহূর্তে বাংলাদেশের পেমেন্ট সিস্টেম আমরা ইনঅগারেট করে দিয়েছি। নিজেরা করে নিতে পারবেন, আমি দেখিয়ে দেবো। তার আগে বলে দিই যে কেন এই সুযোগ ছাড়া উচিত না। স্কিল বাংলার তরফ থেকে আমরা যে অনলাইন এআই প্রোগ্রাম চালু করছি, এই 16ই আগস্ট থেকে, আগামী পরশু দিন থেকে, ফ্যাকাল্টি সোহিনী ম্যাম ভারতবর্ষের অন্যতম বেস্ট ফ্যাকাল্টি, 20 বছরের ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স। কোনো থিওরিটিক্যাল ফ্যাকাল্টিকে আমরা দিয়ে ক্লাস করাচ্ছি না আপনাদের, যে থিওরি শিখিয়ে দিল আপনার জীবনে আর কোনো কাজে এলো না। বাংলা ভাষায় ক্লাস, হিন্দি বা ইংরাজিতে নয়। অনলাইন মোডে ক্লাস, বাড়িতে বসে, কোথাও আসতে হবে না। লাইভও পাবেন, রেকর্ডেডও পাবেন। টাইমিংও আবার দেখুন, উইকেন্ড ইভিনিং, শনি রবি ইভিনিং, যে টাইমে সব থেকে বেশি মানুষের পক্ষে ক্লাসটা করা সম্ভব। আর কি চাই আমাদের তরফ থেকে? সিলেবাস এমনভাবে বানানো হয়েছে, সেলসে চাকরি করুন, মার্কেটিংয়ে চাকরি করুন, ব্যবসা করুন, কন্টেন্ট রিসার্চ করুন, ডাক্তার থেকে উকিল, স্টুডেন্ট থেকে শুরু করে টিচার, আপনি যেই হন না কেন আপনার এই কোর্সটা কাজে লাগবে। এআই ইউজ করে কি করে আপনার প্রফেশনে বেটারমেন্ট করা যায় সেটা এখানে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। প্র্যাকটিক্যাল হাতে কলমে শেখার জন্য এই কোর্সের মধ্যে মিনি প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টও থাকবে। আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেট পাবেন, আর ফিজ সারা ভারতে মনে হয় সব থেকে কম, 6,250 টাকা। বাকি জায়গায় তো 1 লাখ টাকার নিচে এই ফিচার্স দিতে পারবে না। আর যেখানে কম টাকায় হয়ে যাবে সেখানে না তো আইআইটির সার্টিফিকেট পাবেন, আর এমন শিখবেন ওই শেখাটা দিয়ে কোনো কাজে আসবে না। একটাই কথা বলবো, জানেন আপনারা, নতুন করে বলার কিছু নেই, নতুনদের জন্য বলছি। পুরনোরা জানেন এআই কোর্সের জন্য কতদিন আপনারা অপেক্ষা করেছিলেন। স্কিল বাংলায় সিট লিমিটেড থাকে, 2 দিন পর পর সিট বেড়ে যায় না আমাদের এখানে। এতদিন ধরে আমাকে ফলো করছেন, যেই মুহূর্তে সিট ফুল, ব্যাচ ফুল, হাজার অনুরোধেও আমরা একজনকেও ভর্তি নিই না। আবার হবে 7 মাস 8 মাস পর বা 1 বছর পর, যদি হয়তো, তারও কোনো গ্যারান্টি নেই। ডিজিটাল মার্কেটিং কবে ভর্তি হয়েছিলেন? লাস্ট নভেম্বর মাসে। পরের নভেম্বর আসতে চলেছে, আর কোনো ব্যাচ নেই। সম্ভব নয়, আমরা যে কোনো ফ্যাকাল্টিকে দিয়ে ক্লাস করিয়ে দিই না। তো এই সুযোগ হারাবেন না। প্রথমে পুরো নিজেরা কি করে ভর্তি হবেন আমি দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশের যারা আছেন, ভারতের যারা আছেন, এই মুহূর্তে ভর্তি হয়ে নিন। আপনি ভিডিওটা যখন দেখছেন, সিট যেই মুহূর্তে ফুল হয়ে যাবে, ভর্তি ক্লোজ। সেটা 14ই আগস্ট হতে পারে রাতের মধ্যে, 15ই আগস্ট হতে পারে। বাংলাদেশের যারা আছেন তারা কি করবেন দেখে নিন, পুরো দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আমাদের এই ভিডিওর নিচে, তারপরে ইন্ডিয়াদের দেখাচ্ছি, আমাদের এই ভিডিওর নিচে পিন কমেন্টে বাংলাদেশের মানুষজনের জন্য একটা লিংক দেওয়া থাকবে। এই যে কোন লিংকটা আমি দেখিয়ে দিচ্ছি, ওকে? পিন কমেন্টে
একটা লিংক দেওয়া থাকবে, লিংক হচ্ছে এইটা, ঠিক আছে? হলো, এই লিংকে আপনি ক্লিক করবেন, skillbangla.adda247 বলে দেওয়া থাকবে। যেই ক্লিক করলেন এইটা চলে এলো adda247 স্কিল বাংলার পেজ। এখানে লেখা আছে বাংলাদেশের জন্য সঠিক এআই গাইডেন্স, দেখতে পেয়েছেন আশা করি, এবং আপনাদের দেশের ম্যাপ সহ। আমরা রেসপেক্ট করি আপনাদের দেশকেও, কেন করব না? কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তবে, আমার কাছে আমার দেশ সবার আগে, সোজা কথা। অন্য দেশকে ডিসরেসপেক্ট করে নয়, পাকিস্তানকে রেসপেক্ট করা সম্ভব নয়, করতে পারবো না। এই ক্লিক করবেন, চলে এসছে 6250 টাকা, ঠিক আছে? এই বাই নাউতে ক্লিক করবেন, সোজা প্রসেস একদম। হলো, এখানে নাম বসাবেন, এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন, এখানে ফোন নাম্বার বসাবেন। নাম আমি বসিয়ে দিলাম শুভদীপ বিশ্বাস, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ফোন নাম্বার এখানে বাংলাদেশের তো 1 দিয়ে শুরু হয়, আমি কিছু একটা দিয়ে দিলাম 1 থেকে 0 অবধি 10 ডিজিটের, আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন। প্রসিড টু পেমেন্ট করবেন, প্রসিড টু পেমেন্ট করলে আপনার কাছে এটা চলে আসবে, ঠিক আছে? এইবার আমি এখানে আর কিছু করতে পারবো না, কারণ আমি বাংলাদেশে নেই, আমার কাছে আর এটা ওপেন হবে না। ওকে, আপনি এখানে যেই কনফার্ম করবেন, আপনার না 6250-এর একটু বেশি দিতে হবে আপনাদের বাংলাদেশি টাকায়, ভারতীয় রুপিতে না, একটু বেশিটা হচ্ছে ওই ট্রানজ্যাকশন ফিজ, ওই 6400 আশেপাশে কিছু হয়ে যাবে, তার একটু কম বা বেশি, ঠিক আছে? আপনি কনফার্ম করবেন। নগদ আর বিকাশ দুটো অপশান আসবে। নগদ আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমের সঙ্গে আমরা করে ফেলেছি পুরো, আপনাদের বিকাশ সিস্টেমের সঙ্গে আমরা এখনো করে উঠতে পারিনি। তো নগদ না থাকলে আপনি নগদ ইনস্টল করে নিন নিজের ফোনে, ঠিক আছে? কিংবা অন্য কারোর আছে নগদ চেনা পরিচিত, তার থেকে আপনি পেমেন্ট করে দিতে পারেন। খালি ওই যে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার যেটা দিলেন ওটা পুরোটা আপনার হবে। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি প্রথমে যেটা দিলেন ওটা যে স্টুডেন্ট তার হবে, অন্য কারণ নয়। এবার আপনি পেমেন্ট অন্য কারোর থেকে করতে চাইছেন করুন, দিয়ে ওই নগদে আমিও শিখছিলাম, আমি তো জানি না, আমার থেকে আপনারা ভালো জানবেন। নগদের আপনার নাম্বার দিতে হবে, যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, আপনার নিজের থাকলে আপনি নিজের দেবেন, যদি আপনার নগদ নেই, হয়তো অন্য কারোর নগদ আছে, তাহলে তার ওটা দিয়ে দেবেন, আইডিটা মানে ওই নাম্বারটা, তারপর ওই কনফার্ম করবেন, দিয়ে আপনার অ্যামাউন্টটা বসাতে হবে, যে অ্যামাউন্টটা আপনাকে এখানে টোটাল দেখিয়ে দেবে, 6000 ধরুন 400 বা 359 কিছু একটা, ঠিক আছে? বসিয়ে নিয়ে এইবার যেমন করে আপনি পেমেন্ট করেন, আমি দেখছিলাম আপনাদের ওখানে ওই ক্যাশ আউট ওই অপশানে ক্লিক করতে হচ্ছে, দিয়ে পেমেন্ট করলেই আপনি ওখান থেকে দেখাবে আপনার এত টাকা ক্যাশ আউট হয়েছে, এবং এই পেজটায় তখন আপনাকে দেখাবে পেমেন্ট সাকসেসফুল। এটা আমি এখানে দেখাতে পারবো না ভারতে থেকে, ঠিক আছে? তো যেই পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ওখানে দেখাবে যে গো টু মাই কোর্সেস, গো টু মাই কোর্সেস, গো টু মাই কোর্সেসে ক্লিক করবেন, আপনি আপনার ক্লাসে ঢুকে যাবেন, ঠিক আছে? খালি একটা জিনিস বলে রাখি, ভারতীয়রা ক্লাস করবে adda247 অ্যাপ থেকে, বাংলাদেশের মানুষজন ক্লাস করবেন adda247.com ওয়েবসাইট থেকে। আপনাদের ওখানে আমাদের অ্যাপ ওপেন হবে না, বাকি একই ব্যাপার, কোনো চাপ নেই। তো আপনি পেমেন্ট যেই করে ফেললেন এই লিঙ্কে গিয়ে, এরপর আপনি সার্চ করুন গুগলে গিয়ে, ব্রাউজারে গিয়ে adda247.com, আমাদের ওয়েবসাইট আসবে, ওই নিজের যে ইমেল আইডি দিয়ে আপনি দিয়ে রেখেছিলেন ওইটা দিয়ে লগ ইন করুন। ডান দিকে ওপরে দেখতে পাবেন আপনার প্রোফাইল, মাই কোর্স, মাই পারচেজ কোর্স, ওখানে ক্লিক করলেই ক্লাস খুলে যাবে। 16ই আগস্ট সন্ধ্যে 7টায় প্রথম লাইভ ক্লাস, তার আগে 34খানা রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখে নিন যতটা পারেন 16ই আগস্ট সন্ধ্যে 7টার আগে। একদম ইজি প্রসেস হয়ে গেল। তাহলে আপনাদের বলেছিলাম, কথা দিয়েছিলাম করছি, প্রবলেম সলভড। ওকে, এবার ভারতীয়দের দেখিয়ে দিচ্ছি, কারণ ওয়েট করে থাকবেন না, কখন টাইম চলে যাবে, সিট ফুল হয়ে যাবে জানি না। বাংলাদেশের মানুষজনরা যদি কোনো প্রবলেম হয় পেমেন্ট করতে হবে না, একদম ইজি স্টেপ, ভারতের এর থেকে বেশি স্টেপ, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয়
আপনারা তো ডিরেক্ট ফোন করতে পারেন না, আমাদের এখানে আইএসডি রিচার্জ থাকতে হয়, হোয়াটসঅ্যাপ তো করতেই পারবেন। এইটা আপনাদের অ্যাডমিশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার। অ্যাডমিশন নিতে কোনো প্রবলেম হলে এখানে হোয়াটসঅ্যাপ করবেন, ওরা গাইড করে দেবে হোয়াটসঅ্যাপেই। 16 তারিখ সন্ধ্যে 7টায় যদি ক্লাস দেখতে কোনো অসুবিধা হয়, বা এখন ভর্তির পরও যদি ক্লাস দেখতে, রেকর্ডেড 34টা ক্লাস দেখতে কোনো অসুবিধা হয়, তাহলে আপনি কি করবেন, এই নাম্বারটা হচ্ছে আপনার ক্লাস দেখার জন্য এই ডিপার্টমেন্ট, ওখানে হোয়াটসঅ্যাপ করে দেবেন, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে হোয়াটসঅ্যাপেই হেল্প করে দেবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। বাংলাদেশের সবাই বুঝে গেলেন। এবার ভারতের যারা আছেন, দেরি না করে বুঝিয়ে দিচ্ছি, নিজে এখনই ভর্তি হয়ে নিন, কোনো রকম দেরি না করে। ভারতের যারা আছেন কি করে ভর্তি হবেন, চলুন, কোনো চিন্তা নেই। ভারতের যারা আছেন দেখিয়ে দিচ্ছি কি করে ভর্তি হবেন। আমার পুরো পিপিটি বানানো আছে, আমি পিপিটিতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন, আমি খুব ফাস্ট দেখাবো, স্পিডে, যাতে ভিডিওতে বেশি সময় নষ্ট না হয়। আপনারা প্রত্যেক 5 সেকেন্ড পর পর পজ করবেন এখন থেকে আমার ভিডিওটা, একটা একটা করে স্টেপ আপনার ফোনে করবেন, দেন পরের স্টেপে যাবেন। ঠিক আছে, প্রথমে নিজের ফোনে নেট অন করে নিন, প্লে স্টোর বলে একটা অ্যাপ আছে, ওটায় ক্লিক করুন, তারপর সার্চ বক্সে ক্লিক করুন। সার্চ বক্সে এরকম সার্চের জায়গা পাবেন, এইখানে গিয়ে লিখুন ADDA247 আড্ডা 24/7, আড্ডা 24/7 অ্যাপ আসবে, এটায় ক্লিক করুন। এই ইনস্টল অপশানে ক্লিক করবেন, ইনস্টলিং হবে দেখবেন, 30 সেকেন্ড মতো সময় দিন, দেন আপনার ইনস্টল হয়ে যাওয়ার পর আবার 30 সেকেন্ড ইনস্টলিং দেখাবে, তারপর আপনার দেখাবে ইনস্টলড। আমি এক নিঃশ্বাসে বলে গেছি, ভিডিও পজ করে করে করুন আগে এই অবধি হলে তারপর পরেরটা দেখুন, তার আগে দেখবেন না। ওপেন অপশানে ক্লিক করে ওপেন করুন অ্যাপ, এইটাকে ডোন্ট অ্যালাউ করে রাখবেন নোটিফিকেশান। এটা আমাদের স্টুডেন্টদের জন্য ক্লাসের নোটিফিকেশান যায়, আপনি পাগল হয়ে যাবেন, সারাদিনে এত ক্লাসের নোটিফিকেশান যাবে, ডোন্ট অ্যালাউ করে রাখবেন। দিয়ে গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন, এখানে আপনার ফোন নাম্বার দেবেন, দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পর আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, আপনি ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়া হয়ে গেলে, আগে এই অবধি হবে, পজ করে করে আসবেন এই অবধি নিজের ফোনে করতে করতে, তারপর পরেরটা দেখবেন। সিলেক্ট এক্সাম ক্যাটাগরিতে আপনি মন দিয়ে শুনুন, স্টেট এক্সামের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করবেন, আপনি যে রাজ্যেই থাকুন না কেন, অ্যাপ যাতে বুঝতে পারে আপনি বাঙালি। আর যদি ল্যাঙ্গুয়েজ চুজ আসে, দেখবেন একটা ইংলিশে হ্যালো লেখা আসবে আর একটা বাংলায় হ্যালো লেখা আসবে, দয়া করে ইংরাজিটা করবেন, বাংলায় খুব অদ্ভুত অদ্ভুত শব্দ দেখায় ফোনের মধ্যে। ঠিক আছে, এই ইংরাজিতে হ্যালোটাকে সিলেক্ট করে নেবেন যদি আসে তো। হয়ে গেল, দেখুন আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছেন, এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এবার বুঝুন, এই ডান দিকে নিচে যে স্টোর অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এইখানে এই ভিউ অল এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন এইখানে স্কিল ডেভেলপমেন্ট এই অপশানটায় ক্লিক করবেন, কারণ আপনি তো কোনো এইসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন না, আপনি এআই শিখতে চাইছেন, স্কিল বাড়াতে চাইছেন। হয়ে গেলে আপনার কাছে দেখবেন এই ব্যাচটা দেখাচ্ছে জেনারেটিভ এআই বেঙ্গলি ব্যাচ। ঠিক আছে, আপনি এই ব্যাচটায় ক্লিক করবেন। আচ্ছা, আমরা দুটো ব্যাচ করে রেখেছি, একটা পড়ানো একসঙ্গেই হবে। ঠিক আছে, পড়ানো একসঙ্গেই হবে, আগেই বলে দিলাম, ম্যাডামের টাইম নেই দুটো টাইমে পড়ানোর। একই মানুষ কি করে শনিবার 7টা থেকে 9:30 দুটো আলাদা আলাদা ক্লাস নেবে। ভারতের যারা আছেন তাদেরটায় দেখবেন ওই বাংলাদেশের জন্য এটা লেখা নেই, ওটা যারা বাংলাদেশের তাদেরটায় লেখা আছে। ঠিক আছে, তো আপনারা নর্মালটায় ক্লিক করবেন। এই ফিসটা দেখতে পাবেন না, আরো বেশি পাবেন। এটা আগে ফিস ছিল, প্রথম 3 দিন যারা ভর্তি হয়েছিল 4,990 টাকায়, মনে আছে বলেছিলাম, তারপর বেড়ে 6,250 হয়ে যাবে, হয়ে গেছে। স্কিল বাংলায় আমার মুখ থেকে কোনোদিন গাল গল্প শুনবেন না, এই ফিস বেড়ে গেল, এই কমে গেল, এই অফার চলে এলো, পড়াই আমি, ওইসব অফারের কাণ্ড কারখানা হয় না। প্রথম 3 দিন যারা ভর্তি হয় তাদের জন্য কম ফিস থাকে, সবার জন্য সমান ব্যাপার। আমাকে কোম্পানি থেকে বলেছিল যে বাংলাদেশের জন্য ফিস 8,500 করা হোক, কারণ ওরা যা টাকা দেবে ওটা তো আমাদের কাছে কমে আসবে। আমি বলেছিলাম না,
ভারতের সবাইও প্রথম 3 দিন 4,900 পেয়েছিল, তো বাংলাদেশের সবাইও প্রথম 3 দিন 4,900 পাবে। আপনাদের দিতে হচ্ছে 6,250 টাকা, বাংলাদেশের যারা আছেন আমরা পাচ্ছি 4,900। 3 দিন পর সিট থাকবে না আলাদা কথা, যদি সিট থাকতো আপনাদের ফিজও বেড়ে 8,500 হয়ে যেত, যাতে আমরা তখন 6,250 পাই। যা ভারতের সিস্টেম ছিল তাই বাংলাদেশেও হবে, সবাই সমান আমার কাছে। অফারের ডিসকাউন্টের ব্যাপারে সোজা হিসেব, তো 15ই আগস্টের জন্য স্পেশাল ডিসকাউন্ট হয়ে যাবে? সরি, হবে না। তাহলে আগে যারা ভর্তি হয়েছে তারা কি দোষ করেছে যে আগে বেশি টাকা দিয়ে ভর্তি হয়ে পরে 15ই আগস্টে দাম কমে কম টাকায় ভর্তি হচ্ছে? ওসব স্কিল বাংলায় কোনোদিন হয়নি, হবে না। বেস্ট কোয়ালিটির এডুকেশন পাবেন, এটা গ্যারান্টি। ডিসকাউন্ট কোনো গ্যারান্টি নেই, হবেও না কোনো 15ই আগস্ট আসুক, যাই আসুক না কেন। ঠিক আছে, যোগা ব্যাচ আমি ফ্রিতে গিফট দিয়ে দিই, ওটা আমার তরফ থেকে গিফট, ওটা আমি আপনাদেরও দিয়ে দেবো। ঠিক আছে, এইবার আপনাদের এখানে যে ফিজটাই দেখাবে ব্যাচে ক্লিক করলে বেশি দেখাবে, তার পাশে আপনি কি করবেন, এই ইউজ কয়েন এই বক্সটায় ক্লিক করে দেবেন, ফিজটা একটু কমবে বক্সটায় হয়ে গেলে। তারপর মোর অফার্সে ক্লিক করবেন, মোর অফার্সে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা বক্স খুলে যাবে যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। আপনি কুপন কোড লিখে রাখুন, আপনার স্পেশাল কুপন কোড হচ্ছে Y219, ABCDর Y219, মাঝে কোনো স্পেস নেই, ওয়াই বড় হাতের, Y219। এই পাশের অ্যাপ্লাই বাটনটায় যেই অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার ফিজ কমে গেল। এখানে লেখা ছিল 6,185, কমে 4,810 হয়ে গেছে। আপনার ক্ষেত্রে এখানে অনেক বেশি লেখা থাকবে এখন, এটা কমে ফাইনালি হবে 6,200 নিচে। যদি Y219 দিয়ে এখানে অ্যাপ্লাই করেন 6,200 নিচে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার বাই নাউতে ক্লিক করবেন, এরকম একটা আসবে, আবার বাই নাউতে ক্লিক করবেন, হয়ে গেলে এবার আপনি যাতে পে করবেন আপনার এখানে দেখাবে 6,200 নিচে, কত দেখাবে এক্স্যাক্ট বলতে পারছি না, কারোর লাখ ভালো থাকলে 6,000-এও হয়ে যাবে, 5,990-এও হয়ে যেতে পারে, 6,200 নিচে। আমি ধরুন ইউপিআইতে পেমেন্ট করব, এটাকে ক্লিক করে এটায় পে এত করব, তারপর ধরুন আমি ফোনপেতে পে করব, ইউপিআই এর মধ্যে ফোনপে সিলেক্ট করে কন্টিনিউ করব, যেই ওটিপি দেব টাকা পেমেন্ট হয়ে যাবে, আমি ভর্তি হয়ে গেলাম। ঠিক, বাংলাদেশের মানুষরা ভর্তি হওয়ার পর কি করে ক্লাস দেখবেন বলে দিয়েছি। ভারতের যারা আছেন, যারা এক্ষুনি ভর্তি হলেন, সঙ্গে সঙ্গে আপনিও ক্লাস দেখতে পাবেন। কি করে ক্লাস দেখবেন? ভর্তি হওয়ার পর আপনি মাই কন্টেন্টে চলে আসবেন। মাই কন্টেন্টে যেই আসবেন এখানে আপনার ব্যাচ দেখাবে। আমার স্টক মার্কেটে আমি অ্যাক্সেস নিয়ে রেখেছি, টাকা দিয়ে ভর্তি হয়নি, নিজেরই ইনস্টিটিউট, আমার কাছে এটা দেখাচ্ছে। আপনার কাছে এখানে এআই দেখাবে। আপনি এখানে যেই ক্লিক করবেন এই সাবজেক্ট ওয়াইজ ক্লাস বলে দেখাবে, দেখবেন এক জায়গায় 24টা কম্পিউটার ক্লাস দেওয়া আছে, এক জায়গায় 10টা দেওয়া আছে, 34টা বেসিক ক্লাস। তারপর তো আগস্টের 16 তারিখ সন্ধ্যে 7টা থেকে লাইভ ক্লাসগুলো হবে, ওখানে তখন ক্লিক করলেই আপনি ক্লাসে জয়েন করে যেতে পারবেন। ঠিক আছে, ইমিডিয়েট করুন, যেভাবে বুঝিয়ে দিলাম, বাংলাদেশেরই হোক ভারতেরই হোক কারোর কোনো প্রবলেম থাকার কথা নয়, যদি থাকে। কারণ ইমিডিয়েট করুন একটা কারণেই বললাম, 16ই আগস্ট বলতে আসবেন স্যার আমার তো একটা চান্স দিন, আমি তো ভেবেছিলাম পরে ভর্তি হব, সিট ফুল হয়ে গেলে পারবেন না ভর্তি হতে। ভারতের যারা আছেন যদি ভর্তি হতে কোনো সমস্যা হয় অ্যাডমিশনের জন্য, আপনারা এই নাম্বারে কল করে নেবেন। আপনাদের তো আর হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, আপনারা কল করে নেবেন। বাংলাদেশের জন্য দুটোই হোয়াটসঅ্যাপ। ক্লাস করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন। ক্লাস করতে কোনো প্রবলেম হলে যে ডিপার্টমেন্ট সাপোর্ট দেয় তারা পুরো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ, তাদের কল করতে হবে না, বাংলাদেশেরই হোক ভারতেরই হোক। আর ভর্তি হতে প্রবলেম হলে ভারতের জন্য এই নাম্বারে কল করে নিন, আর বাংলাদেশের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিন। আশা করি টোটালটা বুঝিয়ে দিতে পেরেছি। অল দ্য ভেরি বেস্ট, আর স্বাধীনতা দিবসের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা সকলকে। জয় হিন্দ।